আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম সীমাহীন ভালোবাসা গল্পের 3 নম্বর পার্ট। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি কারো মনে হয় আমার ভয়েসে গল্প শুনবেন না, তো দয়া করে গল্প শোনার দরকার নেই। তো গল্প শুরু করা যাক। সুইটি আমার দিকে তাকাতেই আমি ওকে এক নজর দেখে চোখ বন্ধ করে নিলাম। একটা মেয়ে দেখতে শুনতে এত সুন্দর হবার পরেও যদি ও সাজুগুজু করে, তাহলে তাকে দেখে কে বলবে না এই মেয়ে বিশ্ব সুন্দরী। যদি কোনো এক পরীকে এনে সুইটির পাশে দাঁড় করানো হয়, তাহলে সেই পরীকে সুইটি হার মানিয়ে নিবে। আমার ভিতরে মনটা শুধু বের হবে হবে বলে মনে হচ্ছে। মনের ভেতরে আস্তে শব্দ করে বলছে, আমাকে আটকে রাখিস না, আমি আর তোর থাকতে চাই না। আমার সামনে এক ডানাকাটা পরে দাঁড়িয়ে আছে। সে হাত বাড়িয়ে আমাকে ডেকে বলছে, আমার মনের ঘরে তালা ঝুলানো আছে। তুমি যদি চাবি ছাড়া আমার মনের ভেতরে প্রবেশ করতে পারো, তাহলে আমি তোমাকে না করব না। একবার আমার মনের ভেতরে ঢুকে দেখো না তুমি। সুইটি বলল, স্যার চোখ বন্ধ করে আছেন কেন? আমার দিকে তাকাতে কি লজ্জা পাচ্ছেন? এর আগে কত স্যার চলে গেল আমার সামনে থেকে, কিন্তু আপনাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে স্যার। সুইটির কথা শুনে আমি ওর দিকে তাকালাম। ওকে আমি কোনো কিছু বুঝতে না দিয়ে বললাম, ওই চোখে কিছু একটা পড়েছিল, এর জন্য চোখ বুজেছিলাম। তারপর বলো, তোমার কি খবর? সুইটি বলল, আমার খবর পড়ে নেবেন, আগে আমি আপনার খবর নিব। মুহূর্তের ভিতরে সুইটির মুখটা রাগে লাল হয়ে গেল। ওর মুখের লাল রক্তবর্ণ চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কতক্ষণ আগে মনের ভিতরে কত কিছু চলছিল, আর ধপ করে এক কথা শুনে মনের ভিতর থেকে সবকিছু উড়াল দিল। সুইটি কথা বলছে কিন্তু সুইটি চুলের দিকে নজর দেয় নাই। রাগে ওর মুখটা লাল বর্ণ ধারণ করেছে। এর মাঝে ওর মুখের সামনে কিছু চুল গিয়ে উড়ে উড়ে পড়ছে। লাল আর কালো বর্ণ ধারণ করাতে ওকে দেখতে আরো অদ্ভুত দেখাচ্ছে। ভয়ে তো আমার কলেজা কেঁপে উঠলো। মারবে না তো আবার আমাকে? কই, ওকে আমি পড়াতে আজকে এখানে আসছি, নাকি ও আমাকে আজকে পড়াবে কে জানি বাবা। তবে আমি যেহেতু স্যার, সেই হিসাবে স্যারের মতোই আমার কথা বলতে হবে। তাহলে তো একজন স্টুডেন্ট আমাকে মানবে। আমি টেবিল থেকে একটা বই হাতে নিয়ে বললাম, তোমার সাথে কোনো স্যার কি করেছে তা আমি জানি না, তবে আজ থেকে আমি তোমাকে যেভাবে পড়াবো ঠিক সেভাবে তোমাকে পড়তে হবে। সুইটি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার কাছে পড়বো ঠিক আছে, তার আগে আমার কিছু সত্য আছে। যদি রাজি থাকেন তো আমি আপনার কাছে পড়বো, নইলে পড়বো না। যদি আমার কথার উপর আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমি আম্মুকে বলবো আপনি প্রথম দিনে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছেন। আর এরপর কি হবে বুঝেন তো? এজন্য আমার কথা আপনি মেনে নেন। আর আমি তো বলছি, যদি আমার সত্যে রাজি থাকেন, তাহলে আমি আপনার কাছে পড়তে রাজি আছি। যদি বলেন সারা জীবন পড়বো, তাও আমি রাজি আছি। এই কথা বলতে বলতে সুইটি মুখ থেকে চুলগুলো সরিয়ে পিছনে থাকা আয়নাতে নিজেকে দেখে একটা হাসি দিল। আমি বুঝলাম না, এই মেয়ে কি সত্যি পাগল? এসব কি কথা বলছে? ও মাঝে মাঝে ও রেগে যায়, আবার মাঝে মাঝে ও একা একাই হাসাহাসি করে। দেখে মনে হয় যেন নিষ্পাপ অবুঝ একটা মেয়ে, কিন্তু যেই কথাগুলো বলল, ও সবকিছু ডেঞ্জারাস কথা। শুনে তো আমার কলেজায় ভয়ে পানি চলে আসলো। বলে কিনা প্রথম দিনে বলবে নাকি আমি ওর গায়ে হাত দিয়েছি। তার চেয়ে বরং ওর কথা শুনে দেখি কি না বলে। অযথা নিজের মান সম্মান নষ্ট করে লাভ আছে, দেখি না সুইটি কি বলে। আমি ওর দিকে তাকাতেই বললাম, বলো শুনি কি বলতে চাও। সুইটি আবার সে চিকন সুরে বলল, স্যার এর আগে আমাকে অনেকে পড়াতে আসছে, সব কয়টা বিবাহিত অবিবাহিত বুড়ো। ওদের কাছে আমার পড়তে ইচ্ছা করে না। আপনি ইয়াং একটা ছেলে, আর বাবা আজকে আপনার কথা বললো, এজন্য ভাবলাম আপনাকে একটা সুযোগ দেওয়া দরকার। এর জন্য তো আপনার জন্য এত করে সবকিছু সাজিয়ে রাখছি। আর একটা গান আছে না স্যার, আমি সাজাবো তোমাকে মনের মতো করে, সাথী হয়ে রবে তুমি আমারও পাশে, আমি সাজাবো তোমাকে। কে জানে এই সাজানো তো অনেক দূরে এগিয়ে যেতেও পারে, আবার নাও যেতে পারে। তবে আমি চাই আপনি আমার বাসা থেকে অনেক অনেক দূরে এগিয়ে যান। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার বুকের উপর লোমের সাথে মেশালো একটা তিল দেখা যাচ্ছে। ওটা কিন্তু খুব কিউট লাগছে দূর থেকে, যার কারণে আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। আমিও চাই এভাবে একটা শার্টের বোতাম খোলা থাক, মাঝে মাঝে পড়তে পড়তে আপনার বুকের উপর আমার নজর যাবে, তখন আমার ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠবে। স্যার ভালোই লাগবে, কি বলেন আপনি? সুইটির কথা শুনে তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে দিলাম, আর নিজেকে গালি দিতে লাগলাম, কেন যে আজকে শার্টের বোতাম লাগালাম না। তবে ওর মায়াবী মুখের মায়াবী কণ্ঠের কথাগুলো শুনে মনে হচ্ছিল আরো অনেক কিছু বলুক না আমাকে। আমি মন ভরে শুধু ওর কথাই শুনে যাই। শার্টে বোতাম লাগিয়ে বললাম, এখন এসব কথা বাদ দিয়ে আসল কথা বলো, কি বলবে, নইলে আমি চলে যাব। সুইটি বলল, স্যার রাগ করেন কেন? আপনি চলে গেলে আমার কি হবে? আমি যে ফেল করব, আপনাকে ছাড়া আমার পক্ষে পাশ করা সম্ভব নয়। তবে সব স্যারদের আমি প্রশ্ন করছি, এজন্য আপনাকেও আমার প্রশ্ন করতে হবে। সবাইকে করছি 5টা প্রশ্ন, আপনাকে
করব দুইটা, একটা করব বুদ্ধির প্রশ্ন আর একটা করব পার্সোনাল। বর্তমানে এটাই পারলেই হবে। সুইটির কথা শুনে আমার একটু একটু ভয় হতে শুরু হলো, না জানি এখন আবার কি উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। আমি এখানে স্যার হয়ে এসেছি, আমার একটা আলাদা সম্মান আছে, ছাত্রীর কাছে হার মানা যাবে না। নিজের মান সম্মানের বিষয় বুকে এক আকাশ পরিমাণ সাহস রেখে বললাম, বলো শুনি তোমার কি প্রশ্ন। সুইটি এক হাত উঁচু করে বলল, স্যার প্রশ্নটা হচ্ছে চোর চিমটি 3, এটা আপনি প্রমাণ করেন তো, তাহলে আমি মনে করব আপনি আমাকে সারা জীবন খুব যত্নপরম মমতার সাথে পড়াতে পারবেন। সুইটি খুব আগ্রহ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, ও আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব আশাবাদী হয়ে এই প্রশ্ন করেছে। তবে ওর তাকানো দেখে আমি মাথা নিচু করে দিলাম। সুইটি তাকানো মাঝে আলাদা একটা মায়া আছে, যেটা আমাকে ক্ষণে ক্ষণে পাগল করে দিবে। ও আমাকে মুখেও মারবে না, হাতেও মারবে না, মেরে ফেলবে ওর চোখ দিয়ে। একটা মেয়ে একটা ছেলেকে মারতে হাত পা কিছু দরকার হয় না। একবার যদি ওর মায়াবী চোখে একটা মেয়ে তাকায় না, তাহলে ওই ছেলেটা সারা জীবন এক তাকানোর মাঝে নিয়ে গেল। ছেলেটা নিজেও বলতে পারবে না যে সুইটি আমাকে ওর প্রশ্নের উত্তর হাতের মাঝেই বলে দিয়েছে, আর আমিও বুঝে নিয়েছি। এজন্য আমি হাসি দিয়ে বললাম, তোমার থেকে আমি সিনিয়র, আর একটি হলো তোমার থেকে আমার বুদ্ধি বেশি আছে। আমরা একটা মানুষকে 5 আঙ্গুল দিয়ে চোর দেই, আর চিমটি দিই 2 আঙ্গুলে। মোট কথা হলো 5 থেকে 2 গেলে 3 থাকে। এত সহজ একটা প্রশ্ন না করতেই পারতে, আর একটু কঠিন প্রশ্ন করতে তো পারতে। আমার উত্তর শুনে চুইটি আমার হাত ধরে বলল, আমি জানতাম স্যার আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার বিশ্বাস ছিল আপনার উপর, আমার ভরসা ছিল, আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে আপনি আমার দায়িত্ব নিতে পারবেন। আমি বললাম, দায়িত্ব নিতে পারবেন মানে কি বলছো তুমি? সুইটি বলল, স্যার আপনি আমাকে পড়াতে পারবেন এটাই বলছি। আমি বললাম, ও আচ্ছা, এখন আমার হাত ছাড়ো। সুইটি বলল, আপনার হাত ধরে রাখতে বেশ ভালো লাগছে স্যার, ধরে রাখি না? আমি হাত ছাড়িয়ে বললাম, আরো কোনো প্রশ্ন আছে তোমার থাকলে বলতে পারো। আমার হাত ছাড়ানো দেখে ও আবার রেগে গেল, তবে এবার ওর মুখ দেখে মনে হচ্ছে ও আর রাগ করে নাই, হয়তো মন খারাপ করেছে। ইস, আমি কাজটা ঠিক করলাম না। কত সুন্দর করে হাসি খুশি ভাবে আমার সাথে কথা বলছিল, হাতটা একটু ধরে রাখলে কি এমন হতো? আর আমার বুঝি ভালো লাগছিল না? জীবনের প্রথম কোনো মেয়ে আমার হাত ধরেছে। শরীরের প্রতি অঙ্গে শিরায় শিরায় যেন ভালো লাগার একটা অনুভূতি কাজ করছিল, কিন্তু নিজের সম্মানের কারণে আমার হাত ছাড়ালাম। এখন মনে হচ্ছে যেন আমি নিজে নিজে বড় কোনো ভুল করে ফেলেছি। সুইটি আস্তে ধীরে বলল, এখন আর কিছু বলবো না, যাওয়ার আগে বলবো ওই কথাটা। তবে আমি জানি আপনি আমার কথা রাখবেন, এইটুকু আমার বিশ্বাস আছে আপনার উপর। তবে যাওয়ার আগে আমার কাছ থেকে মেরিল নিয়ে যাবেন। আপনার ঠোঁটের এক কোণায় একটু ফেটে যাচ্ছে, মনে হয়েছে যেন আপনার ভেতরে ভিটামিনের একটু অভাব আছে। আমি বললাম, থাক, আর কথা বাড়াতে হবে না তোমার, এখন চুপচাপ পড়ো, অনেকটা সময় চলে গেছে। সুইটি আমার দিকে একটা বই এগিয়ে দিয়ে বলল সোহেলা কণ্ঠে, আর মায়াবী করে বলল, ও স্যার, আজ না প্রথম দিন, আজকে কি আমাকে আপনি পড়াবেন? আপনার মন বলবে আমাকে পড়ানোর জন্য। যদি আপনার মন বলে তো আমাকে পড়ান, না হলে দরকার নাই। তবে আমি জানি আপনি খুব ভালো আমাকে পড়াতে পারবেন। স্যার আপনি শার্ট পরে আসবেন না, গেঞ্জিতে আপনাকে খুব মানাবে। সুইটির কথা শুনে আবার নতুন করে কণ্ঠের মায়ে পড়ে গেলাম। কাস্টমার কেয়ারে যে মেয়েগুলো কাজ করে না, ওদের থেকেও আরো সুরেলা কণ্ঠসুর। শুনলে মনে হয় শুনতে থাকি। একটা মেয়ের ভিতরে উপরওয়ালা কত গুণ দিয়েছে। মেয়েদের একটু ভালোবাসার কারণে একটা ছেলে কত কিছু না করতে পারে, আর একটু অবহেলার কারণে একটা ছেলে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। সবকিছু উপরওয়ালার রহমত। আমি বইটা নিচে রেখে বললাম, যাও, এত করে বলছো যেহেতু বইটা রেখে দিলাম, তবে কোনো বেয়াদবি করবে না। এর মাঝে দরজা ঠেলে আন্টি ভিতরে প্রবেশ করলো। আন্টি এসে বলল, কি স্যার, আমার মেয়ে আপনার কথা শুনবে তো নাকি? আমি ঠোঁটের কোনায় হাসি টেনে বললাম, শুনবে না মানে? ওর আম্মু পর্যন্ত আমার কথা শুনবে। আন্টি বলল, ওর আম্মু কিন্তু আমি। আমার সামনে তুমি এই কথা বলছো? আমি বললাম, মা, আর মেয়েকে কি এত করে পড়ানো যাবে না? তবে আপনার এত বড় একটা মেয়ে আছে, এরপর আন্টি আপনি খুবই স্মার্ট। সত্যি আপনার সৌন্দর্যে পড়াশোনা করতে হয়। আমার কথা শুনে আন্টি একটু লজ্জা পেল। আমি বুঝতে পারছি হয়তো তিনি আমার কাছ থেকে এসব কথা আশা করে নাই, কিন্তু যেটা সত্য আমি সেটাই বললাম। তবে ওনার মেয়ের সামনে ওনাকে লজ্জা দিয়ে লাভ নেই। আমি আবার বললাম, ভুল কিছু বললে সরি আন্টি। সুইটি বলল, বাবা স্যার, আমার সামনে আমার আম্মুকে লাইন মারছেন, এটা কিন্তু ঠিক না, আমি বাবাকে বলে দিব। আমি আন্টির হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, আমার সামনে যদি কোনো সুন্দর মেয়ে আসে, আমি তার প্রশংসা না করতে পারি না। আমার কথায় কি রাগ করেছেন আন্টি? আন্টি বলো, না বাবা, কি বলো তুমি? তোমার কথায় রাগ করবো কেন? আমি খুবই খুশি হয়েছি। তবে যাই হোক,
হোক এসব বাদ দাও। আমার মেয়েকে ভালো করে পড়াবে এটাই আমি চাই, আর কিছু করতে হবে না তোমাকে। আমি বললাম ঠিক আছে আন্টি, এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখে নিব। আন্টি বলল তাহলে আমি গেলাম বাবা। আমি বললাম যাওয়া লাগবে কেন, আপনি আপনার মেয়ের সাথে বসে পড়েন। আন্টি বলল সেই বয়স কি এখন আছে আমার। আন্টি চলে গেল, তবে আমি হাসতে হাসতে একাই একাই বলছি মেয়ের আগে মেয়ের মাকে পটিয়ে নিলাম, এটা কি কোনো কথা হলো? সুইটি বলল স্যার আমার আম্মুকে লাইন মেরে লাভ নেই, আম্মু কিন্তু ভিতর থেকে খুব শক্ত। আমি বললাম হয়েছে, তোমার আর কিছু বলতে হবে না, এখন কি পড়বে নাকি আজকের মতো আমি বিদায় নেব? সুইটি বলল চলে যাবেন আপনি স্যার? আমি বললাম যেহেতু হবেই, রাত তো হয়ে গেছে অনেক। সুইটি বলল আচ্ছা আপনি কি স্টেশনের সে ছেলেটা না? সুইটির কথা শুনে মনে মনে বললাম বলে দিব নাকি সবকিছু, বললে আবার কি না কি করে কে জানে। যে রাগী মেয়ে, রাগে চোখ মুখ একদম লাল হয়ে যায়। তবে এত কিছু গোপন করে লাভ নেই কোনো, এর থেকে বরং বলেই দেই এটাই ভালো। এখন তো ও আমাকে একটু হলেও সম্মান করে বিশ্বাস করতে শুরু করেছে আমাকে। তবে আমি এটা বুঝি না এত পিচ্ছি একটা মেয়ে অতিরিক্ত কিউট হয় কিভাবে। সুইটি বলল ও স্যার বলেন না প্লিজ, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে শুনো বলছি। আমি হলাম সেই ছেলে, আর কালকে মাত্র গ্রাম থেকে শহরে আসছি। এখন কি তুমি বলবে যে আমি আপনার কাছে পড়বো না স্যার? সুইটি বলল সি 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 এসব কি বলেন স্যার? আমি কি এই কথা কোনো সময় বলছি যে আমি আপনার কাছে পড়বো না? আপনার মতো কিউট হ্যান্ডসাম একটা ছেলে, যাকে একবার কোনো মেয়ে দেখলে প্রপোজ করে বসে থাকবে, যার বডি দেখলে সব মেয়ের মন চাইবে তাকে একটু জড়িয়ে ধরে মনে আশা পূরণ করা। সব মেয়েদের তো স্বপ্ন আছে আপনার মতো বীর পুরুষ সুন্দর সুদর্শন ছেলেকে বিয়ে করা। আমি বললাম এই তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমার নামে দুর্নাম সরাচ্ছ? আমার তো মনে হচ্ছে তুমি আমার নামে উল্টা পাল্টা কথা বলছো। আমার কথা শুনে সুইটি পিক করে হেসে দিয়ে বলল ও স্যার তাই বুঝি, কিন্তু আমি তো আপনার পক্ষেই বললাম। আমি বললাম থাক এখন আর কিছু বলতে হবে না, আমি এখন চলে যাব। যদি শেষ কোনো কথা বলার থাকে তো বলতে পারো, নইলে আমি চলে যাব কিন্তু। সুইটি বলল স্যার আমার কথা শুনে আপনি তো আবার রাগ করবেন না? আমি বললাম যদি রাগে কথা বলো তো রাগ করব না। আচ্ছা আগে বলো শুনি তুমি কি বলতে চাইছো, পরে অন্য হিসাব। সুইটি আমার দিকে তাকিয়ে বলল স্যার কলেজে আমার সকল বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে কিন্তু আমার নাই। আমার প্রেম করতে একদম ভালো লাগে না, এটা খুব বিরক্তিকর জিনিস। বাবু বলো জানো বলো এগুলো আমার একদম পছন্দ নয় স্যার। তবে বান্ধবীরা বলে তোর যদি কলেজে থাকে তো একটা ছেলে পটিয়ে দেখা, ইচ্ছে করলে প্রেম করতে পারি। ছেলেদের প্রপোজ প্রায় অনেক, প্রেম করতে পারবো না এটা কোনো কথা নয়, কিন্তু আমি অচেনা কারোর সাথে এসব বিষয় জড়াতে চাই না। আর বাইরের ছেলেদের আমার কাছে ভণ্ড ভণ্ড মনে হয়, এজন্য শেষে কোনো উপায় না পেয়ে আপনার কাছে আসা। আমি জানি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি আমার একমাত্র গুলোমুলু স্যার, আমি না আপনার একমাত্র কিউট ছাত্রী। বলেন আমাকে আপনি ফিরিয়ে দিবেন? আমি বললাম বলছি না এসব ফালতু কথা, রাখো, কি বলতে চাও তাই বলো, আগে আমি তোমার কথা শুনি। উপর উপরে তো আমি খুব সাহস দেখাচ্ছি, না জানি এই মেয়ে আবার উল্টা পাল্টা কি কথা বলে ফেলে। এই মেয়েকে দিয়ে আমার একটু বিশ্বাস নাই, পিচ্ছি হলেও কি হবে, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস এই মেয়ে। সুইটি আবার বলতে শুরু করলো স্যার কথাটা হচ্ছে আপনি আমার সাথে প্রেমের অভিনয় করবেন, আমার সাথে আপনার প্রেম করতে হবে না, শুধু বান্ধবীদের সামনে আমার সাথে প্রেম করবেন, আর কিছু করতে হবে না, প্লিজ প্লিজ স্যার প্লিজ। আমি বললাম এই তুমি এসব কি কথা বলছো, তোমার মাথায় আছে তো নাকি? আমি তো তোমার প্রাইভেট স্যার, আবার বলছো তোমার সাথে প্রেমের অভিনয় করার জন্য, মাথা কি গেছে তোমার? সুইটি বলল স্যার আমি তো বাইরে কাউকে চিনি না, আর যদি বাইরে কাউকে বলে তাহলে সবাই রাজি হবে, আর আপনি রাজি হচ্ছেন না, শুধু প্রেমের অভিনয় করতে তো বলছি। আচ্ছা আমার কি এবার সুযোগ নেওয়ার দরকার? না না না, আমি ওকে পড়াতে এসেছি, উল্টাপাল্টা কিছু করা যাবে না, পরে আমি নিজে বিপদে পড়ে যাব। এই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে সুইটিকে বললাম এই বিষয়ে পরে কথা বলবো, এখন আমি আসি। সুইটি আমার সামনে থেকে ফোনটা নিয়ে ওর নাম্বার সেভ করতে করতে বলল স্যার এটা কি ফোন? আমি তো মনে করেছিলাম আপনার কাছে আইফোন আছে। আমি বললাম আমার মতো গরিবের কাছে আবার আইফোন? এই বাটন ফোন আছে তো এটাই অনেক, তাও আবার এটা আম্মুর ফোন। সুইটি বলল এইভাবে বলেন কেন স্যার? আমি বললাম যা সত্যি তাই বললাম, এখন এসব কথা ছাড়ো, আমি গেলাম। সুইটি বলল স্যার যদি কোনো বিপদে পড়েন আমাকে সরাসরি কল দিবেন, আর সামনে যে ছোট গলি রাস্তাটা আছে না ওখান দিয়ে যাবেন না আপনি, এতে রাতে ওখান দিয়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। আমি বললাম এসব বলার জন্য অনেক ধন্যবাদ, তাহলে কাল দেখা হচ্ছে। সুইটি বলল স্যার মিস করব আপনাকে অনেক। আমি বললাম থাক আর মিথ্যা বলতে হবে না, ক্ষণিকের দেখায় কেউ কাউকে মিস করে না বুঝলে, এটা মিথ্যা কথাও তুমি গুছিয়ে বলতে পারো না, যদি মিথ্যা কথা বলতে না পারো তাহলে মিথ্যা কথা বলা কি দরকার? সুইটি বলল কে জানতো এই ক্ষণিকের সময়ের মাঝে আপনি আমার সবকিছু কেড়ে নিয়ে চলে যাবেন।
করবেন। সুইটি একা একাই বকবক করতে লাগলো। ওর কথা শুনে আমার আর এখন কোনো লাভ নেই। নিচে নামতেই পিচি ছেলেটা আঙ্কেলের কোল থেকে দৌড়ে এসে আমার সামনে বলল, দুলা ভাই আপনি এতক্ষণ আপুর রুমে কি করছিলেন? এই রে, এখন মনে হচ্ছে এই ছেলে আমার মান ইজ্জত যা আছে সব খেয়ে ফেলবে। বড় বোন যেমন হয়েছে ছোট ভাই ঠিক তেমন হয়েছে। আঙ্কেল পিচিকে বলল, বাবা উনি তোমার বড় বোনকে পড়ায়, ওনাকে স্যার বলবে, দুলাভাই ডাকলে খারাপ দেখাবে বিষয়টা। পিচ্চি ছেলেটা বলল, আমি দুলাভাই ডাকবো, এতে তোমার সমস্যা কি? আমি পিচ্চির কথা শুনে বললাম, থাক না আঙ্কেল, ছোট মানুষ, যা পার তাই ডাকুক। আঙ্কেল বলল, তা বাবা আমার মেয়ে এতদিন পর কারো কাছে পড়তে মন বসছে। আমি বললাম, আঙ্কেল কাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আঙ্কেল বলল, ধন্যবাদ বাবা তোমাকে। আমি বললাম, এজন্য আবার ধন্যবাদ দিতে হবে না। এখন তাহলে আমি কি যেতে পারি আঙ্কেল? আঙ্কেল বলল, যাও, তবে কালে কিন্তু সময় করে চলে আসবে। আমি বললাম, তা আর বলতে হবে না। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। মনে মনে যা আশা করছিলাম তার থেকেও বেশি কিছু পেয়ে গেছি মনে হচ্ছে। আমি তো ভাবছিলাম হয়তো আমি আর ছুটিকে পড়াতে পারবো না। তবে সত্যি কথা বলতে মেয়েটা যদিও বয়সের তুলনায় অনেক ছোট, কিন্তু ওর ভেতরে যে একটা মায়াবী মায়াবী ভাব আছে এটা দেখে তো যে কেউ তার পাগল হয়ে যাবে। আচ্ছা ছুটিকে নিয়ে আমি এত চিন্তা করছি কেন? ধুর, এসব চিন্তা বাদ দিয়ে এখন বাসায় যাই। ছুটি তো বললো এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য, কিন্তু আমার মন বারবার বলছে গিয়ে দেখি না এই রাস্তায় কি এমন আছে। আমার তো মনে হয় ছুটি আমাকে বই দেখানোর জন্য বলেছে আমি যেন এই রাস্তা দিয়ে না যাই। আর এখান দিয়ে গেলে হয়তো আমার বাসায় একটু কাছাকাছি হবে। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি এই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। যত সামনে যাচ্ছি তত যেন ভয়টা একটু একটু করে বেড়ে যাচ্ছে, কিন্তু সামনে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। অযথা ভয় পাওয়ার কি আছে এমন? একটু সামনে যেতে দেখি একটা মেয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। যা সূরা কালাম জানি তা বলে বুকে ফুঁ দিতে লাগলাম। ভূত না তো এই মেয়ে, ভূত হলে তো আজকে আমি শেষ। বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না আর আমার। আমাকে দাঁড়াতে দেখে মেয়েটা আমার সামনে চলে আসলো। এই রাতের মাঝে মেয়েটা কালো একটা বোরকা পরেছে, তবে রাতের অন্ধকারে ওর চেহারা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না। নিজের বিপদ নিজেই ডেকে আনলাম মনে হচ্ছে। ফোনটা হাতে নিয়ে ছুটির নাম্বারে একটা মেসেজ করলাম, তুমি যে রাস্তা যেতে না করেছিলে সে রাস্তায় চলে আসছি। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, জানি না এরপর আমার সাথে কি হতে পারে। আমার আম্মু আর ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি বললে ওদের কি হবে? প্লিজ আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও। এই পর্যন্ত লিখে লেখা বন্ধ করলাম। অচেনা সেই মেয়েটা বলল, ভাইয়া আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু এত রাতে আমার এখানে ভয় লাগছে। আপনি প্লিজ আমাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দিবেন। মেয়েটার কথা শুনে মনের ভেতর থেকে ভয়টা একেবারে দূর হয়ে গেল। আরে ও তো গ্রামের মেয়ে, এই মেয়ে আবার আমার কি করবে? আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে চলেন। এই কথা বলতে আরো 5-6টা ছেলে আমার সামনে চলে আসলো। আর মেয়েটা হাসতে হাসতে বলল, তুই এই শহরে নতুন না? আমি সবকিছু জানি, এখন যা যা আছে সবকিছু বের করে দে। আমি ভয়ে ভয়ে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর এখানে আসবো না। পিছন থেকে আওয়াজ আসলো, কিরে তোরা আমার স্যারকে রাস্তায় একা পেয়ে যা ইচ্ছে তাই করবি? আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? উনি আমার স্যার, এজন্য ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। আর আমার সাথে লাগতে আসলে কিন্তু এখানে থাকতে পারবি না, জানিস তো। যাক, আমার কথা শুনে সুইটি এখানে এসেছে, বাঁচা গেল বাবা। সুইটির কথা শুনে একটা ছেলে বলল, সরি আপু, আমরা জানতাম না উনি আপনার স্যার। এই সবাই এখান থেকে চলো। এই কথা বলে এক এক করে সবাই চলে গেল। এই রাতের অন্ধকারের মাঝে সুইটির রাগের মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। রাগে ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে মনে হয়। ধুর, কেন যে আমি ওর কথা না শুনে বেশি পণ্ডিতগিরি করে এখান দিয়ে যেতে লাগলাম। আমি বললাম, কি হলো, আমার দেখে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো ভাবছিলাম গিয়েই দেখি না এই রাস্তায় কি আছে। আর সরি তোমার কথা না শোনার জন্য। সুইটি বলল, থাক আর বলতে হবে না, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। যাই হোক এখন চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, না থাক, আমি যেতে পারবো, তুমি বাসায় চলে যাও। সুইটি বলল, আপনার সাহস তো আমি আজকে দেখেছি নাকি? এখন কথা না বলে চলেন তো। সুইটির কথা শুনে হাঁটতে লাগলাম। ও আমার পিছনে পিছনে আসছে। ও কিছু বলছে না দেখে আমি বললাম, ধন্যবাদ আমার মেসেজ দেখে আসার জন্য। সুইটি বলল, আমি তো আপনার কাজে বা বিপদে এগিয়ে আসছি, কিন্তু আপনি তো আমার বিপদের সময় কাজে আসবেন না। আমি বললাম, তা কি এমন বিপদ তোমার বলো শুনি আমি? সুইটি বলল, আপনাকে তখন বলেছি আমার বয়ফ্রেন্ড হবার জন্য, শুধু অভিনয় করবেন তো। আমি বললাম, আমি তোমার কথা বলছি সুইটি, আমি অনেক সিনেমায় দেখি
দেখেছি। এভাবে প্রেমে অভিনয় করে অনেকেই পরে সত্যি সত্যি প্রেমে পড়ে যায়, এজন্য ভয় হয়। সুইটি বলল, ধুর স্যার, আপনিও যে কি সব কথা বলেন। আপনি জানেন আমি মোটেও জানি না যে এটা শুধু অভিনয়ের জন্য কিছু না। প্লিজ স্যার আর না করবেন না। আমি বললাম, আমি হ্যাঁ বললে তুমি কি খুশি? সুইটি বলল, অনেক অনেক খুশি হব স্যার। আমি বললাম, আচ্ছা যাও, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। সুইটি খুশিতে আবার আমার হাত ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, তা মিস হয়েছে, আর হাত ধরতে হবে না। তবে তোমাকে একটা কথা বলতে চাইছি। আমি জানি এটা লজ্জার বিষয়, এরপরও বলতে হবে। সুইটি বলল, নির্ভয়ে শুধু আপনি বলেন, বাকিটা আমি দেখে নেব। আমি এই কথা বলতে সত্যি খুব লজ্জা বোধ করছি। সুইটি আমার ছাত্রী, জানি ওর কাছে এই কথা বলা যাবে না। এরপরও নির্লজ্জতার মতো বললাম, শহরে আছি একদিন হয়েছে। তোমার বাবা তো খুব বড় লোক। তোমাদের চেনা জানা ভালো কোনো কোম্পানি আছে চাকরি করার মতো? আমার কথা শুনে সুইটি হাসতে হাসতে বলল, ও এই কথা স্যার, এটা বলতে আবার লজ্জা কি আছে? তবে আমাকে কিন্তু পড়াতে হবে চাকরি হবার পরও। আমি সুইটির কথা শুনে হাসি দিয়ে বললাম, যার জন্য সবকিছু পাবো তাকে পড়াবো না কেন? সুইটি বলল, ধন্যবাদ স্যার, আপনি কাগজপত্র সবকিছু রেডি করেন। আমি আমার বাবার বেস্ট ফ্রেন্ড এর কোম্পানিতে কথা বলছি। আমি বললাম, তোমাকে কি বলে যে? সুইটি বলল, স্যার আর কিছু বলতে হবে না, আপনার জন্য এইটুকু করতে না পারলে কি হবে? আমি বললাম, আচ্ছা তুমি এখন বাসায় চলে যাও, আর যেতে হবে না, আমি একা একা যেতে পারবো। সুইটি বলল, আবার মেসেজ করবেন না তো আমাকে? আমি বললাম, আরে না, কি যে বলো না তুমি, যাও এখন, আমি যেতে পারবো। সুইটি পিছনে ফিরে হাঁটতে হাঁটতে বলল, এত ভীতু কেন আপনি বলেন তো? এত ভয় পাওয়ার কোনো মানে আছে? তবে আপনি কিন্তু খুব সত্যিই কিউট স্যার। ধীরে ধীরে সুইটি অন্ধকারে মিলে যেতে লাগলো। সুইটির কথা চিন্তা করতে আমি হাসি দিয়ে বললাম, পাগল একটা মেয়ে। তবে যদিও ও খুব বেশি রাগে, কিন্তু ওর মনটা খুব নরম। ওর কথা চিন্তা করতে করতে বাসায় চলে আসলাম। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই এই গল্পটা তাড়াতাড়ি শেষ করে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।